শত বছর প্রতীক্ষার অবসান, হাজার যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার পথে স্বপ্নের ট্রেন। গন্তব্যে পৌঁছার আগে থামবে না নির্বাচনের ট্রেন, জনগণের অংশগ্রহণই মুখ্য বললেন ওবায়দুল কাদের। অগ্নি সন্ত্রাসের পুরনো পথে বিএনপি, বিদেশ নির্ভরতা দলটিকে দুর্বল করছে অভিমত বিশ্লেষকদের। পেঁয়াজের ঝাঁজ এখনো কমেনি, শীতের সবজিতে স্বস্তি, মাংসের বাজার স্থিতিশীল। সিলেট টেস্টে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, কিউইদের প্রয়োজন 219 রান, টাইগাররা চায় 3 উইকেট। বিসর্জন দিয়ে তৈরি হয় আপনার স্বপ্নের বাড়ি। আমরা বুঝি বলেই তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, শুরু হলো বিজয়ের মাস, 9 মাসের মুক্তিযুদ্ধে এক সাগর রক্তে লাল সবুজের বাংলাদেশ। বহুল প্রতীক্ষার অপেক্ষার অবসান ঘটল। ঢাকা কক্সবাজার রুটে শুরু হলো বাণিজ্যিক ট্রেন চলাচল। 1380 জন যাত্রী নিয়ে রাজধানীর উদ্দেশ্যে সৈকত শহর ছেড়েছে কক্সবাজার এক্সপ্রেস। প্রথমবার ট্রেনে কক্সবাজার থেকে ঢাকা রওনা দিয়ে উচ্ছ্বসিত যাত্রীরা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। দুপুর 12:35, সৈকত শহরে বেজে ওঠে কক্সবাজার এক্সপ্রেসের হুইসেল। কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ল স্বপ্নের ট্রেন। ট্রেনের প্রথম যাত্রী হতে পেরে উচ্ছ্বসিত যাত্রী, চালকসহ সাধারণ মানুষ। বাণিজ্যিক ট্রেন যাত্রার মধ্য দিয়ে কক্সবাজারের পর্যটন শিল্পে খুলল নতুন সম্ভাবনার দুয়ার। প্রথম ট্রেনটা এখান থেকে ছেড়ে যাচ্ছে, সেটাকে আমি আমার সন্তানের সাথে ভালো লাগার মতো একটা উপমা দিয়ে গেলাম। প্রথম যাত্রী হয়ে কিন্তু কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি, আসলে এটা আমাদের খুব গৌরবের। খুব অল্প সময়ে চলে যেতে পারবো, এই জন্য আসলে খুবই ভালো লাগছে। আমি আসলে ভাবতেও পারিনি যে প্রথম দিনের যাত্রী হিসেবে যাব। এইখানের ট্রেনের সংখ্যা আরও বাড়ানো যায় কিনা, কারণ এইখানে আমার কাছে মনে হচ্ছে চাহিদা অনেক বেশি, ডিমান্ড অনেক বেশি। এ রুটে আপাতত 2টি ট্রেন চলাচল করবে। সময়ের সাথে সাথে সেবার পরিধি ও মান বাড়বে বলে জানালো রেল কর্তৃপক্ষ। বাংলাদেশ রেলকে একটি যাত্রীবহী, এটা একটি গণপরিবহন। আমরা যাতে নিরাপদে, স্বাচ্ছন্দ্যে এবং সাশ্রয়ী মূল্যে শুধু পর্যটক এবং যাত্রীরা চলাচল করতে পারে, এটাই উদ্দেশ্য। কক্সবাজার এক্সপ্রেস রাত 9:10 ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। অন্যদিকে ঢাকা থেকে রাত 10:30টায় কক্সবাজারের উদ্দেশ্যে ছাড়বে ফিরতি ট্রেন। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। বিএনপি দল হিসেবে অংশ না নিলেও তাদের 15 জন কেন্দ্রীয় নেতাসহ 30 জন সাবেক এমপি নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া ঢালাওভাবে আওয়ামী লীগের সবাই স্বতন্ত্র নির্বাচন করবে, বিষয়টা এমন নয়। 16 তারিখ পর্যন্ত দলীয়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলে জানান ওবায়দুল কাদের। মাহমুদ হাসানের প্রতিবেদন। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের ট্রেন চলছে, যত বাধাই আসুক গন্তব্যে না পৌঁছা পর্যন্ত এই ট্রেন কোথাও থামবে না। শাহজাহান উম্মত, নির্বাহী কমিটির সদস্য আহসান আবিদ, একেএম ফখরুল ইসলাম সহ 15 জন কেন্দ্রীয় নেতা, শাহ মোহাম্মদ জাফর, মেজর আখতারুজ্জামান সহ 30 জন সাবেক সংসদ সদস্য এই নির্বাচনে অংশগ্রহণ করছে। 2-1টা রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিল কিনা তার চেয়ে জনগণের অংশগ্রহণটা কেমন সেটা ভাবার বিষয়। ইফতেখার সাহেব, বদিউল আলম মজুমদার, দেশে যে সহিংসতা হচ্ছে, সন্ত্রাস হচ্ছে আন্দোলনের নামে, এ নিয়ে তাদের মুখে কোনো কথা নেই, অথচ তারা নিজেদেরকে মানবাধিকারের প্রবক্তা বলে দাবি করে।
নির্বাচন ঘিরে বহুদিন পর একটা উৎসবমুখর পরিবেশ সারা দেশে তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নির্বাচন শুরু হয়েছে, এখন নির্বাচনী আচরণবিধি যারাই লঙ্ঘন করবে, প্রার্থী যে দলেরই হোক, নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারে। এটা নিয়ে আমাদের দলের পক্ষ থেকে আমরা কোনো প্রকার ওজোর আপত্তি করব। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। জোর করে আন্দোলন দমানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশে যোগ দিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, আগামী দিনে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে। নজরুল ইসলাম খান বলেন, জনগণের ভোটে সরকার নির্বাচিত হলে শ্রমিকরা বেশি গুরুত্ব পেত। জোর করে আন্দোলন দমন করা যায় না। যদি যেত তাহলে এই দেশে ব্রিটিশরা থাকতো, যদি যেত তাহলে পাকিস্তানিরা থাকতো। নির্বাচনের পথ থেকে সরে আবারও নাশকতা অগ্নিসন্ত্রাসের পুরনো পথে বিএনপি, সেই সাথে অতিরিক্ত বিদেশ নির্ভরতা দলটিকে ক্রমশ দুর্বল করে ফেলছে, এমনটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মানিক শিকদারের বিশেষ রিপোর্ট। সৃষ্টির পর থেকে বিদেশি শক্তির উপর নির্ভরশীল একটি দল হিসেবে পরিচিত বিএনপি। নির্বাচনের আগে বিদেশি শক্তির তোষণ দলটির জন্য নতুন কিছু নয়। 2008-এর নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করলে ক্ষমতার বাইরে চলে যায় দলটি। সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির পরও 2014 সালে 10ম জাতীয় নির্বাচনের আগে বিএনপিকে আলোচনায় ডাকে আওয়ামী লীগ। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বিএনপি প্রায় 2 বছর অগ্নিসন্ত্রাস ও বিদেশ নির্ভরতার রাজনীতি বেছে নেয়। 10ম জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য বিদেশিদের কাছে দৌড়ঝাঁপ করে দলটি। এরপর পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র, জিএসপি সুবিধা প্রত্যাহারের জন্য বিদেশিদেরও চিঠি দেয় তারা। নানা নাটকীয়তার পর 2018 সালের নির্বাচনে বিএনপি অংশ নিয়ে মাত্র 7টি আসনে জয় পায়। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে প্রথম দিকে সংসদে না গেলেও পরে সংসদে যোগ দেয় তারা। দ্বাদশ নির্বাচন ঘিরে আবারও রাজনীতির মাঠ গরম করে বিএনপি, সভা সমাবেশ করে নিয়মিত। সংবিধানের বাইরে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড় থাকে দলটি। 28 অক্টোবর সরকার পতনের এক দফা কর্মসূচি রূপ নেয় সহিংসতায়। দলের চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত। দলের অপর নেতা তারেক জিয়াও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত। প্রায় 16 বছর ধরে লন্ডনেই তার অবস্থান। সাংগঠনিকভাবে দুর্বল হয়ে বিদেশ নির্ভর হয়ে পড়েছে দলটি। যেহেতু তার আন্দোলনের কর্মসূচি ভোতা অকেজো কিছুই করতে পারছে না, সেহেতু এখন সে আমেরিকার উপরে, ইউরোপের উপরে ভর করেছে। দেশ বিরোধী নানা রকম গুজব ও নেতিবাচক প্রচারণা চালিয়ে বিদেশি শক্তির সাহায্য চাইতে বিভিন্ন দেশে লবিস্ট নিয়োগের তথ্য উঠে আসে বিভিন্ন সময়। ক্ষমতায় যেতে নানা তৎপরতা থাকলেও গণমানুষের জন্য রাজনীতি অনেকটাই অনুপস্থিত বলে মনে করছেন বিশ্লেষকরা। নিজের উপরে আস্থা হারিয়ে ফেলে, নিজের দেশে তাদের যখন আস্থাহীনতা দেখা দেয়, তখন তারা তাদের কিন্তু অস্তিত্বের জন্য বাইরের রাষ্ট্রের উপরে কিংবা বাইরের কোনো সংগঠন তার উপরে নির্ভর করে। কিন্তু বাইরের কোনো সংগঠনের উপরে নির্ভর করে এই দেশে রাজনীতি করে নিজের অস্তিত্ব ফিরিয়ে আনা কিংবা নতুন করে পুনরুদ্ধার করা, এটি আমার মনে হয় সম্ভব নয়। বিএনপি এবং জামাত তাদের কিন্তু লবিস্ট পার্টি বাইরে খুব ইফেক্টিভলি আছে, এবং এই ব্যাপারে তাদেরকে কাউন্টার করার জন্য ডিসিশন মেকারদের কাছে রাইট ইনফরমেশন দিতে হবে। এদিকে অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বিদেশি কূটনীতিকদের তৎপরতাকে কূটনীতির শিষ্টাচারকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করছেন তারা। আমাদের রাষ্ট্রদূতরা যেখানে বিভিন্ন দেশে আছেন তারা তো পলিটিক্যালি ইনভলভ হন না। 50টা মিশনের 50 জন অ্যাম্বাসেডার কিংবা হাই কমিশন তারা তো পলিটিক্যালি এত অ্যাক্টিভ না। এখন আমেরিকার অ্যাম্বাসেডার এত অ্যাক্টিভ কেন সেটা উনিই বলতে পারবেন। বিএনপি আবারও দেশ ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিতে পারে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আমাদের দেশের রাজনীতির অগ্রযাত্রা এগুলি সব আমাদেরকেই কিন্তু সংশোধন করে ঠিক করতে হবে, এটা আমাদের রেসপন্সিবিলিটি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। পেঁয়াজের ঝাঁজ এখনও কমেনি। আমদানি করা পেঁয়াজ বাজারে বিক্রি হচ্ছে 110 টাকা আর দেশি 120 টাকা কেজি দরে। আটার দাম এ সপ্তাহ বেড়েছে 5 টাকা, তবে শীতের সব রকম সবজি পাওয়া যাচ্ছে 40 থেকে 60 টাকায়। আর বাজার ভেদে গরুর মাংস বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকায়। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় বাজারে নেই সরবরাহ ঘাটতি।
সাথে আছে আমদানি, কিন্তু তাতেও এখনও কমেনি দাম। আদা রসুন আছে 200 থেকে 220 টাকার মধ্যে। দেশিটা হলো 120 টাকা, গত সপ্তাহে 120 টাকায় আসছিল। আর ইন্ডিয়ানরা এখন বিক্রি করতেছে 110 টাকা, গত সপ্তাহে আসছিল 100 টাকা। 2 কেজি আটার প্যাকেটে দাম বেড়েছে 10 টাকা, বিক্রি হচ্ছে 125 টাকায়। তবে তেল, ডাল, চিনি, মশলাসহ মুদি পণ্যের দাম এ সপ্তাহে স্থিতিশীল। আটাগুলা বিক্রি করতাম আগে দেখা গেছে 115 টাকা, এখন বিক্রি করার লাগে আমরা 125 টাকা, 30 টাকা। বাংলাদেশে যে কোনো ব্যবসায়ী আমরা সুযোগ পাইলে মানে তারা স্টক করে দাম বাড়ায় দেয়। শীতের সবজিতে স্বস্তি বাজারে 40 থেকে 60 টাকার মধ্যেই মিলছে বেশিরভাগ সবজি। নতুন আলু বেচতে আমরা 90 থেকে 100 টাকা, লাউ 60 টাকা, 50 টাকা, শসা 60 টাকা, 50 টাকা, সিম বিচেলাটা 80 টাকা। পুরো বছরে বেশি ছিল দাম, আজকে উনি যা রাখলো আমাকে তাতে রিজনেবল। বাজার মানেই ক্রেতার মাথায় হাত, সেখানে এখন স্বস্তি ফিরেছে বাজারে। শীতের সবজি আসায় বাজারে এখন যেমন চাহিদা বেড়েছে তেমন পরিমাণও বেড়েছে, যে কারণে সবজি কিনতে এসে ক্রেতার অন্তত স্বস্তি মিলেছে। ছোট মাছের সরবরাহ বাড়লেও মাছের বাজারে ক্রেতার মুখে হাসি নেই। পাবদা মাছ 400 টাকা, ট্যাংরা মাছ 600 টাকা, কাইকা আছে 600, আইর আছে 1000 টাকা। 1 কেজি চিংড়ি নিচ্ছি ছোটগুলি 1000 টাকা, পুঁটি নিচ্ছি হাফ কেজি 500 টাকা কেজি। ইন্ডিয়ায় গেছিলাম, আমি বেজিংয়ে গেছিলাম, মালয়েশিয়ায় গেছিলাম। আমার কাছে মনে হয় আমাদের ঢাকা ওদের তুলনায় অনেক এক্সপেন্সিভ লিভিং। গরুর মাংস 595 বা 600 টাকায় মিললেও বাজার ভেদে দাম রাখা হচ্ছে 700 টাকা। খাসি বিক্রি হচ্ছে 1100 টাকায় এবং মুরগি আছে আগের দামই। মাথা, পাও, কলিজা, পাঁচ মিশায়া পরে বেছে। ওরা গরু কাটা মনে করেন 10টা 12টা, আমরা গরু বেশি একটা 70 কেজি 80 কেজি খরচ মরচ পোষায় না। ডিমের হালি 40 টাকা। চালের বাজারে পাইজাম বিক্রি হচ্ছে 55 টাকা আর নাজির চাল 78 থেকে 80 টাকায়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। টাইগারদের ঘূর্ণি বলে চতুর্থ দিন শেষে 113 রানে 7 উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। পঞ্চম দিনে জয়ের জন্য টাইগারদের দরকার 3 উইকেট আর নিউজিল্যান্ডের প্রয়োজন 219 রান। পারভেজ খোকনের রিপোর্ট। সিলেট টেস্টে জয়ের সামনে দাঁড়িয়ে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে 205 রানে এগিয়ে থেকে চতুর্থ দিনে মাঠে নামে টাইগাররা। 126 রান যোগ করে বাকি 7 উইকেট হারায় স্বাগতিকরা। আগের দিনের 104 রানের সাথে মাত্র 1 রান যোগ করেই আউট হন নাজমুল হোসেন শান্ত। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ 67 রান করেন মুশফিকুর রহিম, আর 50 রানে অপরাজিত ছিলেন মেহেদী হাসান মিরাজ। As they hoist the flag away in red and green, he raises his bat. জবাবে প্রথম ওভারেই উইকেট হারায় কিউইরা। টম লাথামকে খাতা খোলার আগেই বিদায় করেন শরীফুল ইসলাম। দলীয় 19 রানে কেন উইলিয়ামসনকে ফেরান তাইজুল ইসলাম। পরে হেনরি নিকোলাসকে 2 রানে সাজ করে ফেরান মেহেদী হাসান মিরাজ। সর্বশেষ কাইল জেমিসনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল। এর আগে গ্লেন ফিলিপসকে এলবিডব্লিউ করেছেন ডানহাতি অফ স্পিনার নাইম। এই কিউই ব্যাটার করেন 26 বলে 12 রান। বাংলাদেশ চতুর্থ দিন শেষে বাংলাদেশের স্পিনারদের তোপের মুখে 7 উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। 49 ওভার খেলে রান করেছে মাত্র 113। তাইজুল পেয়েছেন 4টি উইকেট। ডালিন মিচেল 44 ও ইচ সাউদি অপরাজিত আছেন 7 রানে। পারভেজ খোকন, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। নির্বাচনী জনসংযোগে নেই সৌহার্দ্য। ডিজিটাল যুগে পাল্টে গেছে ভোট প্রার্থনার ধরন। সৌন্দর্য ফেরেনি রাজধানীর গণপরিবহনে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, ক্ষুব্ধ সাধারণ মানুষ। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ডক্টর 21 সংবাদে। বেশ কবছর আগেও নির্বাচনের ডামাডোল আসতো রীতিমতো উৎসব নিয়ে। জনসংযোগের কৌশল ছিল সৌহার্দ্যপূর্ণ। দিন পাল্টেছে, তাই বদলে গেছে প্রার্থীদের ভোট প্রার্থনার ধরনও। 21 স্পেশালে ধারাবাহিকে ভোটের সেকালের চিত্র তুলে ধরেছেন আদিত্য মামুন। আজ প্রথম পর্ব।
উপমহাদেশের রাজনীতিতে ভোটাভুটির সংস্কৃতি বেশ পুরনো। অন্তত 2008 সাল পর্যন্ত ভোট প্রার্থনা আর প্রচারের ধরনে পক্ষ প্রতিপক্ষের মধ্যে ছিল শ্রদ্ধা আর মান্যতা। এমনকি প্রার্থীর সঙ্গে ভোটারের সংযোগ ছিল নৈকট্যপূর্ণ। সর্বোপরি ভোটের পুরোটাই ছিল উৎসবে পরিপূর্ণ। ভোটের মার্কা, সাইনবোর্ড, টিনের চোঙা ভেদ করে স্লোগান চলত গঞ্জের হাট কিংবা শহর উপশহরে। অতঃপর যুক্ত হয়েছে মাইক, সুর ভেজানো গান আর রেকর্ড করা স্লোগান। প্রার্থীর গুণকীর্তন কিংবা প্রতিশ্রুতি শুনিয়ে বাজানো হতো ব্যান্ডবাদ্যি। ভোটারের বাড়িতে গিয়ে মুরব্বীদের সালাম ভক্তি করাও ছিল প্রার্থীদের অন্যতম অনুষঙ্গ। আর এসব দেখে শুনে মার্কা পছন্দ করতেন সাধারণ ভোটার। বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে আলোচনা করতেন, ভোটারদের খোঁজ খবর নিতেন এবং একটা আন্তঃব্যক্তিক যোগাযোগ, এটার উপর খুব বেশি গুরুত্ব ছিল। শোভাযাত্রা করা এবং শোভাযাত্রার মধ্যে বিভিন্ন স্লোগান দেয়া, প্রার্থীর পক্ষে স্লোগান দেয়া, দলের পক্ষে স্লোগান দেয়া, এই বিষয়গুলো ছিল আমাদের প্রতিদিনের দৃশ্য। পাড়া থেকে গ্রামে পৌঁছে যেতেন প্রার্থীরা। মানুষ ধরে ধরে কুশল বিনিময় আর সৌজন্যবোধ বিবেচনা করে সিল মারতেন ভোটার, যাতে জয় পরাজয়ের চেয়ে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি প্রাধান্য পেত। এবং দেখা গেছে যে বিভিন্ন প্রার্থী, হয়তো পরস্পর বিরোধী দুটো রাজনৈতিক দল, তাদের প্রার্থীরা তাদের যে শোভাযাত্রা করছে, একে অপরেরকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, দুই পক্ষ থেকে স্লোগান উঠছে, কিন্তু তেমন কোনো সন্ত্রাস বা সংঘর্ষের ঘটনা শোনা যায়নি। অর্থাৎ মানুষের মাঝেও এক ধরনের একটা হৃদ্যতা, পারস্পরিক সহমর্মিতা এটি ছিল। দিন বদলেছে, হই হুল্লোর ভোটের ধরনও গেছে পাল্টে। রাজনীতিতে বুর্জোয়া আর ব্যবসায়ীদের আগমনে বদলাতে শুরু করল আন্তরিক সেই ধরন। সহসাই পাল্টে গেল প্রচারের উপকরণ। আস্তে আস্তে টাকাই হয়ে গেল ভোট উৎসবের অন্যতম মানদণ্ড। এখন যেটা হয়েছে, রাজনীতির ক্ষেত্রে সাধারণভাবে বলা যায় এবং নির্বাচনের ক্ষেত্রে আরও বিশেষভাবে বলা যায়, এটা একটা ব্যবসাতে পরিণত হয়েছে। এখানে কোনো নীতি আদর্শের ব্যাপার না। এটা বড় বড় বুর্জোয়া লুটেরা ধনিকদের যে দলগুলো, তারা এটাকে কমার্শিয়ালাইজ করে ফেলেছে। স্বাধীনতা বিরোধীদের কালো টাকা, পেশি শক্তি আর ধর্মীয় জঙ্গিবাদ জেকে বসায় হাঁটতে বসেছে ভোটের আন্তরিক সংস্কৃতি। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এরা কেউ কিন্তু আদর্শগতভাবে দীক্ষিত হয়ে এই দল বা ওই দলের পেছনে আছে, অধিকাংশ কিন্তু সেরকম না। তারা এটা ম্যাটার অফ কনভিনিয়েন্স, কোন দিকে থাকলে কোনটা লাভজনক হবে বেশি, এই জায়গাটা বিবেচনা করে। তবে এও ঠিক যে পরিবর্তিত পরিস্থিতিতে পাল্টে গেছে ভোটারের দৃষ্টিভঙ্গি। বিশ্বজুড়ে গণসংযোগের বহুমুখী আধার এই পরিবর্তন এনেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। নিজেদের মধ্যে আলাপ আলোচনার পরিবেশটা আমরা খুব কম দেখি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এবার বিজয়ের মাসের খবর। বাঙালির মুক্তির মাস, গৌরবোদ্দীপ্ত ডিসেম্বর। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ডিসেম্বরের শুরুতে আভাস মিলেছিল চূড়ান্ত বিজয়ের। তার আগে বিশ্ব গণমাধ্যমে একে একে উঠে আসে গণহত্যার খবর। রক্তঝরা যুদ্ধ দিনের ঐতিহাসিক ঘটনাচিত্র তুলে ধরছেন আদিত্য মামুন। দখলদার পাকিস্তানের বিরুদ্ধে ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বীর বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি দোসরদের বিরুদ্ধে। 1971 সালের 26শে মার্চ শুরু হওয়া যুদ্ধের ঢেউ আছড়ে পড়েছিল বাংলা জুড়ে। রাইফেল, স্ট্রেনগান আর আধুনিক অস্ত্রের বিরুদ্ধে বাঁশের লাঠি আর মনোবল ছিল বাঙালির অপারজয় শক্তি। যুদ্ধদিনের আরেক বীজমন্ত্র ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অসীম সাহস দেখে ক্রমশ পিছু হটতে থাকে পাকিস্তানি বাহিনী। একে একে শত্রুমুক্ত হয় বিভিন্ন এলাকা। ডিসেম্বরের সম্মুখ সমরে ধরাশায়ী হতে শুরু করে পাকিস্তানি বাহিনীর ঘাঁটিগুলো।
The Pakistanis tried to involve India in মাইন বিস্ফোরণে পাকিস্তানের সৈন্যবাহী ট্রেন বিধ্বস্ত করে দেয় মুক্তিবাহিনী। কামান সরিয়ে ফেলে শত্রুপক্ষের বাকিরা কোনোমতে প্রাণে বাঁচলেও এদিন মুক্তিবাহিনীর হাতে নিহত হয় কয়েকশো পাকিস্তানি সৈন্য। 1 ডিসেম্বর থেকে দেখা যায় সারা দেশে মুক্তিযোদ্ধারা আগের যে কোনো সময়ের চাইতে সামনে এগুতে থাকে এবং প্রত্যেকটা রণাঙ্গনে মুক্তিযোদ্ধারা পাকিস্তান বাহিনীকে তারা কোণঠাসা করে সামনে অগ্রসর হয়। সিলেট, কুষ্টিয়া, মুন্সিগঞ্জ, কুমিল্লা, জামালপুর, সুনামগঞ্জ, মৌলভীবাজার, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া শত্রুমুক্ত করে মুক্তিবাহিনী অগ্রসর হতে থাকে ঢাকার দিকে। আমার গ্রাম সেই এলাকাটায় দেওয়ানগঞ্জ, সেখানে মুক্তিবাহিনীর কাছে এবং ভারতীয় মিত্রবাহিনীর কাছে, যৌথ বাহিনীর কাছে পাকিস্তানের 160 জন নিয়মিত বাহিনীর সৈন্য এবং অন্যান্য সহ তারা আত্মসমর্পণ করতে বাধ্য হলো। এর ফলে আমরা মার্চ করলাম শেরপুর, জামালপুর হয়ে জামালপুরের পথে। আরেকটি দল আমাদের মিত্র ও মুক্তিবাহিনী ময়মনসিংহের দিকে। বিশ্বের প্রভাবশালী গণমাধ্যম বীর বাঙালির যুদ্ধ কৌশল নিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশ করতে থাকে। ভারতীয় সেনাবাহিনী পূর্ব ও পশ্চিম ফ্রন্টে আক্রমণ চালিয়ে পাকিস্তানি সৈন্যদের ছত্রভঙ্গ করে দেয়। ক্রমশ মনোবল হারায় পাকিস্তানি বাহিনী। এক কথায় বলা যায় যে প্রভাবশালী পশ্চিমী গণমাধ্যম প্রায় পুরোটাই আমাদের মুক্তিযুদ্ধকে সমর্থন করেছে। পাকিস্তানি গণহত্যাকে তারা নিন্দাবাদ করেছে এবং তাদের বিরুদ্ধে রিপোর্ট লিখেছে ক্রমাগতভাবে, এবং শেষের দিকে এসে মুক্তিবাহিনী যে ক্রমাগতভাবে বিজয়ী হচ্ছে তার প্রতিবেদন তারা ছেপেছে। ভারতীয় সৈন্যবাহিনীর সঙ্গে মিলে পাক সৈন্যদের 4টি বিমান ধ্বংস করে দেয় মিত্রবাহিনী। সম্মুখ যুদ্ধে এই বীরত্বপূর্ণ দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস হিসাবে পালন করে বীর বাঙালি। দেশপ্রেমিক হওয়া দরকার। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধ বিরোধীরা এখনও ইতিহাস মুছে ফেলতে চায় বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এএসএম মাকসুদ কামাল। সকালে মহান বিজয়ের মাস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন থেকে বিজয় র্যালির শুরুর আগে উপাচার্য বলেন, সাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চেতনা নিয়ে দেশ স্বাধীন করা হয়েছে। বাংলাদেশ তাই মুক্তিযুদ্ধের ভাবধারায় পরিচালিত হবে। এ সময় ডক্টর মাকসুদ কামাল আরও বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন বানচালের নামে যারা জ্বালাও পোড়াও করছে তাদেরকে প্রতিহত করতে হবে। বিজয় র্যালিটি স্মৃতি চিরন্তন থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চত্বরে শেষ হয়। পরে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। পাকিস্তানিরা আমাদের মুক্তিযুদ্ধকে আমাদেরকে পরাজিত করে রাখতে ছিল, তাদের এই দেশীয় দোসর রাজাকার আলবদর আলশাম সম্পর্কেও জানো, যারা আজও এদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য তৎপর রয়েছে। এবং এই জানার মধ্যে দিয়ে আমাদের তরুণ প্রজন্ম যে অযাচিত শক্তি তাদের সম্বন্ধেও জানবে এবং মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে বারবার সমর্থন দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য এবং চেতনাকে সমুন্নত রাখার পথকে সুগম করবে। আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। সৌন্দর্য ফেরেনি রাজধানীর গণপরিবহনে। বাসের গায়ে নেই রং, সামনে পেছনে না আছে সাইড ইন্ডিকেটর কিংবা ব্রেক লাইট, যে কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। বদলে যাওয়া ঢাকা শহরের এমন যাচ্ছে তাই পরিবহন সেবায় ক্ষুব্ধ সাধারণ যাত্রী। ইয়াকুব লিটুর ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। রাজধানী ঢাকা হঠাৎ করেই পাল্টে গেছে মাত্র বছরের ব্যবধানে। কিন্তু গণপরিবহন থেকে যতটা সেবা প্রাপ্তির কথা ছিল তার কিছুই মেলেনি। উল্টো আগের চেয়েও ঢাকার রাস্তায় বেড়েছে লক্কর ঝক্কর গাড়ি আর কমেছে শীততাপ নিয়ন্ত্রিত সিটিং সার্ভিস। বেশিরভাগ বাসের সামনে পেছনে কোনো লাইট নেই, ইচ্ছে মতো থামাচ্ছে গাড়ি, আবার রাস্তার মাঝেই নামাচ্ছে যাত্রী। ডাইনে না বামে যাবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। এমনকি বাসের নকশায় রাখা হয়নি ইন্ডিকেটর লাইট লাগানোর পয়েন্ট। দুটো হেডলাইট থাকার দরকার, কিন্তু সেখানে একটা, তাহলে একটা লাইটের জন্য সে চলে আসে, সেটা মোটরসাইকেল না প্রাইভেট কার না বাস, সেটা আমরা ইন্ডিকেট করতে পারি না। লাইট জ্বলায় নাই, টার্নিং ঘুরে, ঠিক আছে, আবার কিছু করলে কয় বেটা তুই বেশি বুঝোস।
এমন কোনো বাস নেই যেটির গায়ের রং ঠিক আছে। ছাল বাকল ওঠা এসব পরিবহনে প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা, যার ভুক্তভোগী গন্তব্যে ফেরা সাধারণ মানুষ। নগরে যে গাড়িগুলো চলে সেই গাড়িগুলো তো লোক আপনার কথা বলবে হলো তার লাইটে, কিন্তু এই গাড়ির দিকে যখন আপনি তাকাচ্ছেন তখন তার নাই সাল বাকলা, নাই কোনো লাইটের কোনো ব্যবস্থা তার নাই। পেছনের গাড়ি যেভাবে চলছে এবং সামনের গাড়ি হলে দাঁড়ায় যায়, সুতরাং গাড়িটা লাগলে তো সেখানে অ্যাক্সিডেন্ট হবেই। চলতি পথে দিনে রাতে লাইটের সাংকেতিক ভাষায় কথা বলে সব ধরনের পরিবহন। চলে না ব্রেক লাইট, ডাইনে যখন যায় চলে না কোনো ইন্ডিকেটার, বাঁয়ে গেলেও না ডাইনে গেলেও আমরা কিছুই বুঝি না। তারা যেখানে সেখানে ব্রেক করে, এমনকি ধরেন দেখা যায় হুট করে তারা বামে চাপাই দিতেছে, ডানে চাপাই দিতেছে। পিছনে কি গাড়ি আছে না নাই তারা কিছুই জানে না, দেখে না, দেখার সময় নাই। সন্ধ্যার পরে কোনো গাড়িতে লাইট নেই, পিছন লাইট নেই, যত্র গাড়ি উঠাইতেছে, একটার পাশে একটা লাগাই দিতেছে। রাস্তায় চলার মতো ফিটনেস আছে, এটা সঠিকভাবে নির্ধারণ করে যেন রাস্তায় চলার অনুমোদন দেওয়া হয়। এত বছর পরও ঢাকার পরিবহন ব্যবস্থায় স্বস্তি ফিরে না আসায় ক্ষুব্ধ রাজধানীবাসী। ভাঙাচোরা, দাঁত ভাঙাচোরা, মানে শতবর্ষ একটা গাড়ির বয়স মিনিমাম 50 বছর হবে। সেই সমস্ত গাড়িকে কীভাবে ফিটনেস দেয় আমাদের এই রাজধানী শহরের মধ্যে চলে? একটা দেশের রাজধানী একটা দেশকে রিপ্রেজেন্ট করে। বাইরের দেশ থেকে যখন কোনো ফরেনাররা আমাদের দেশে আসে, যদি ঘুরতে আসে, তাহলে আমরা ওদেরকে কিভাবে মুখ দেখাবো? গেল এক দশকে ঢাকা শহরের উন্নয়ন চিত্র পাল্টে গেলেও বদলায়নি শুধু গণপরিবহনের চিত্র। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। নাটোরে অযত্ন অবহেলায় বিলীনের পথে শহীদদের স্মৃতিস্তম্ভ, এখনো স্বীকৃতি পাননি বহু মুক্তিযোদ্ধা। যুদ্ধবিরতি শেষে গাজায় আবারও ইসরায়েলি হামলায় নিহত 53, বেসামরিক মানুষ হত্যা বন্ধের দাবি যুক্তরাষ্ট্রের। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7:21 সংবাদে। বেদখল আর অযত্ন অবহেলায় বিলীনের পথে মুক্তিযুদ্ধের সম্মুখ যুদ্ধ ও গণহত্যায় শহীদদের স্মৃতিস্তম্ভগুলো। স্বাধীনতার 52 বছরেও স্বীকৃতি পাননি মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবী সহ 3 সহস্রাধিক শহীদ এবং তাদের পরিবার। নাটোরের বধ্যভূমিগুলো নিয়ে প্রতিনিধি নবিউর রহমান পিপলুর রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ৭১-এর ৩০ মার্চ নাটোরের লালপুর উপজেলার ময়না গ্রামে মুক্তিযোদ্ধাদের কাছে সম্মুখ যুদ্ধে পরাজিত হয় পাকিস্তানি সেনারা। শহীদ হন অর্ধশত মুক্তিযোদ্ধাও। ময়নাযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে গ্রামে গ্রামে ঢুকে গণহত্যা চালায় পাকিস্তানি হানাদাররা। নিয়ন্ত্রণে নেয় পুরো নাটোর। 11 এপ্রিল বড়াই গ্রামের ধনাইদহ পারকোল গ্রামে একই পরিবারের 11 জন সহ 29 জনকে ব্রাশ ফায়ারে হত্যা করে তারা। সেদিনের ঘটনা স্মরণে এখনো আঁতকে ওঠেন গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্বে জীবন কাটানো 2 জন শহীদ পরিবারের সদস্য। এখানে আমরা মেলা মানুষ বসে আসুন মুখায় থাকি, একজন আর লাগলি আরেকজনের লাগলি এরকম সব মারা যাতে মোট আমার 12 জন মারা গেছে। আজ পর্যন্ত কোনো রকম কোনো সাহায্য আমরা পাইনি। অবাঙালি হাফেজ আব্দুর রহমানের ইন্ধনে একে একে শহরের ছাতনি, মোহনপুর, ফতেঙ্গাপাড়া, দত্তপাড়া, আহমেদপুর, গুরুদাসপুরের নারীবাড়ি, বিয়াঘাট, পোয়ালসুরা, সিংড়ার কলম ও হাতিয়ানদহ, বড়াই গ্রামের রোমান ক্যাথলিক মিশন এবং লালপুরের গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে আরও 2,500 বাঙালিকে হত্যা করে পাকিস্তানিরা। বাংলাদেশের প্রথম যুদ্ধ এখানে হয়েছে। ময়নার প্রথম যুদ্ধে প্রথম শহীদ হয়েছে আমারই দাদা। আজ পর্যন্ত কোনো স্বীকৃতি হয় নাই বা দেওয়া নাই। রাতের আধারে ছাতনি গ্রামের প্রায় 400 ঘুমন্ত মানুষকে ধরে নিয়ে আসা হয়। এক লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার ও বেয়োনেটে খুঁচিয়ে হত্যা করা হয় তাদের। আমি বিদেশ পর্যন্ত যা দেখি সব বিহারি আর মিয়ারি সব আসে দাম হয়ে গেল। তখন আমার বাবা সহ তারা প্রায় 400 জন লোককে এখানে হত্যা করে। বিহারিরা মিলিটারি আসলো, জনগণিক তারায় ধরে মারিয়ে এক জায়গায় করে আর গরু জবি করার মতন করে জবি করছে। 5 মে নর্থ বেঙ্গল সুগার মিলে ঢুকে তৎকালীন প্রশাসক আনোয়ারুল আজিম সহ 42 শ্রমিক কর্মচারীকে গোপালপুর পুকুর পাড়ে নিয়ে হত্যা করে পাকিস্তানি সেনারা। স্বাধীনতার পর ওই পুকুরের নাম হয় শহীদ সাগর।
নারীবাড়িতে শহীদ হন ১৭ বুদ্ধিজীবী। বধ্যভূমিগুলোতে বেশ কিছু স্মৃতিস্তম্ভ তৈরি করেন শহীদ পরিবার ও স্থানীয়রা। সেগুলোর কয়েকটি দখলদারদের নজরে পড়ায় অস্তিত্ব বিলীনের পথে। অযত্ন অবহেলায় ধ্বংসের মুখে জেলার বাকিগুলো। নাটোরের ময়না যুদ্ধ প্রথম মুক্তিযুদ্ধের সম্মুখ যুদ্ধ। চাই ময়না যুদ্ধ স্বীকৃতি পাক। বধ্যভূমিগুলো শনাক্ত ও তালিকা তৈরি এবং সংস্কার ও সংরক্ষণের আশ্বাস প্রশাসনের। আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমরা আশা করছি যে জনগণের চাহিদা অনুযায়ী জনগণ যেভাবে এটিকে দেখতে চায় ওভাবে নবরূপ দেওয়ার জন্য। গণহত্যায় শহীদ সহ মুক্তিযুদ্ধের প্রথম সফল সম্মুখ যুদ্ধ ময়না যুদ্ধের স্বীকৃতির দাবি নাটোরবাসীর। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের 4টি আসনই ধরে রাখতে চায় আওয়ামী লীগ। এজন্য আগেভাগেই সব প্রস্তুতি সেরে ফেলেছে দলটি। নেতারা বলছেন উন্নয়নের কারণে নৌকার পালে হাওয়া লেগেছে। এ অবস্থায় গেল 1.5 দশকে বদলে যাওয়া লক্ষ্মীপুরের ভোটাররা চান ধারাবাহিক উন্নয়ন। প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়নের রিপোর্ট, জানাচ্ছেন আকবর হোসেন সুমন। উপকূলীয় জেলা লক্ষ্মীপুর নারকেল সুপারির জন্য বিখ্যাত। হালে সয়াবিন চাষে সাফল্য দেখিয়েছে এই জেলার কৃষক। দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে এই জেলার কৃষি। বিগত 15 বছরে সারা দেশের মতো লক্ষ্মীপুরও উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে। রামগতি আলেকজান্ডার বেড়িবাঁধ মেঘনার ভাঙন ঠেকিয়েছে। পুল, কালভার্ট, নতুন পাকা সড়ক আর গ্রামীণ সড়কে যোগাযোগ সহজ হয়েছে। বিভিন্ন ভাতা এবং জমিসহ ঘরে উপকারভোগীদের ভাগ্য ফিরেছে। তাই আসছে নির্বাচনে ভোটারদের বিবেচনায় উন্নয়ন। এই সরকারে হাসিনা আমাকে চালডাল দিছে, উৎপন্ন বানাইছে, ঘরবাড়ি দিছে, জায়গা সম্পদ দিছে, আমার ছেলের একটা ঘর দিছে। আমি দোয়া করি হাসিনার জন্য। ভোট কেন্দ্রে যাব, ভোট দেব। জেলা শিক্ষা কর্মকাণ্ডগুলো আরো উন্নতি করবে, আরো ডেভেলপ করবে, এটাই আমার চাওয়া। এখনো পর্যন্ত যতটুকু নারী উন্নয়ন হয়েছে আর কি, আমি এটাকে আরো ডেভেলপ চাইতেছি যে এই জিনিসটা আরো উচ্চতর পদে যাক। এমন প্রতিনিধি দেখে আমরা ভোট দিব যিনি নারীদের অধিকার সম্পর্কে সচেতন, শিক্ষা এবং জাতি নিয়ে কাজ করবে। আমি সেই সরকার এবং সুষ্ঠু একটা ভোট চাই নতুন ভোটার হিসাবে। জেলার উন্নয়ন টেকসই করতে নৌবন্দর, সরকারি মেডিকেল কলেজ এবং লক্ষ্মীপুর ভোলা সেতু নির্মাণের দাবি ভোটারদের। কাজগুলো দৃশ্যমান, কাজগুলো হয়েছে ভালো। দেশের জন্য যে সমস্ত কাজগুলো হয়েছে এগুলো দৃশ্যমান, এগুলো কোনো সরকার আমল আর হইতো না। তারা আমাদের দুঃখে সুখে কাছে থাকে, উন্নয়নের যে তারা হেতাদেরকে ভোট দেবে। জেলার সুশীল সমাজের প্রতিনিধিরা জানান উন্নয়নের পক্ষেই ভোটারদের অবস্থান। বিএনপি কি করেছে, আওয়ামী লীগ কি করেছে, তুলনামূলক বিশ্লেষণ করলে মানুষ বুঝছে যে আসলে বিএনপি থেকেও এই সরকারের সময় অনেক বেশি তারা সুবিধা পাচ্ছে বলে তারা মনে করে। বর্তমানে জেলার 4টি আসনই আওয়ামী লীগের দখলে। এবারও লক্ষ্য 4-4। এরই মধ্যে কেন্দ্র কমিটি করে ফেলেছে দলটি। যাকে মানুষ ভোট দেয় আমরা ফলাফল মেনে নেব। আমাদের সে আত্মবিশ্বাস আছে, আমাদের সেই সৎসাহস আছে। আমরা জনগণের জন্য, এলাকার জন্য সেই কাজ করতে পেরেছি বলেই আমরা এখন জনগণকে নিয়েই আমরা ক্ষমতা যেতে চাই। 91 সাল থেকে 2008 সাল পর্যন্ত জেলার 4 আসনে বিএনপির ভালো অবস্থান ছিল। এখন সেই সুদিন আর নেই। জেলা বিএনপি আন্দোলনে থাকার কথা জানালেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তৃণমূলের কর্মীরা। আমরা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সবসময় মানসিকভাবে প্রস্তুত আছি। আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, অনতি বিলম্বে আমাদের নেতাকর্মীদেরকে মুক্তি দিয়ে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচনের আয়োজন করবেন সরকার। লক্ষ্মীপুরের 4 আসনে ভোটার সংখ্যা 12,33,000। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন।
শেষ করছি প্রকৃতির অপার বিস্ময় কাঞ্চনজঙ্ঘা দর্শনের খবর জানিয়ে। কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখতে ভিড় বাড়ছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। প্রতিবেশী ভারতের সিকিম ও নেপাল সীমান্তের এই পর্বতশৃঙ্গ নভেম্বর থেকে মার্চ পর্যন্ত অপরূপ সৌন্দর্য যেন ঢেলে দেয় ভ্রমণ পিয়াসীদের মন ভরাতে। পঞ্চগড় প্রতিনিধির তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। কখনো শ্বেতশুভ্র, কখনো কমলা, সোনালী ধূসর, আবার কখনো বা বর্ণালী নীলাভ চাদরে সাজে হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৫৮৬ মিটার উচ্চতায় কাঞ্চনজঙ্ঘার এই মুগ্ধতা ছড়ানো রূপ নভেম্বর থেকে বাংময় হয়ে ওঠে তেঁতুলিয়ায়। সূর্যকিরণের ওঠানামার সাথে বর্ণিল হয়ে ওঠে পর্বত শৃঙ্গের রং বদলের খেলা। দেশের মাটি থেকে ১৩৫ কিলোমিটার দূরে হলেও মনে হয় হাত বাড়ালেই ছোঁয়া যাবে বর্ণিল মেঘরাশি। নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। আমরা বাংলাদেশ থেকে শুধু নেপালের একটি হিমালয় দেখতে পাচ্ছি, তো এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। কাঞ্চনজঙ্ঘা এই নভেম্বর ডিসেম্বরেই সব থেকে ক্লিয়ার দেখা যায়, তো সেই উদ্দেশ্যে আসা। এত আকর্ষণীয় যে সকালবেলা ঘুম থেকে সকালে উঠেই আবার চলে আসলাম দেখতে, জাস্ট বিউটিফুল। এত কাছের থেকে মানে মনে হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘাটা তেঁতুলিয়ায় নেমে আসছে। পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে প্রশাসন। আমরা ট্যুরিস্ট পুলিশের যারা দায়িত্বে আছি পঞ্চগড় জোনের, আমরা এই দূরদূরান্ত থেকে যে পর্যটকগুলো আসে তাদের সার্বিক নিরাপত্তার কাজে নিয়ে যেতে আছি। সমতলের চা বাগান যা একটি নতুন ডাইমেনশন তৈরি করছে পর্যটকের ক্ষেত্রে, এবং মহানন্দা নদী, ডাহুক নদী, সবুজ শ্যামল সুজলা সুফলাই আমাদের তেঁতুলিয়া উপজেলা বর্তমানে পর্যটনের হাব হিসেবে গড়ে উঠছে। আবহাওয়া ভালো থাকলে চলতি বছর দেশি বিদেশি পর্যটকের সংখ্যা অন্যান্য বছরের দ্বিগুণ হতে পারে ধারণা সংশ্লিষ্টদের। সমর ইসলাম, ২১ টেলিভিশন। এরই সাথে শেষ করছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ১০০ বছর প্রতীক্ষার অবসান, হাজার যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার পথে স্বপ্নের ট্রেন। গন্তব্যে পৌঁছার আগে থামবে না নির্বাচনের ট্রেন, জনগণের অংশগ্রহণই মুখ্য বললেন ওবায়দুল কাদের। অগ্নি সন্ত্রাসের পুরনো পথে বিএনপি, বিদেশ নির্ভরতা দলটিকে দুর্বল করছে অভিমত বিশ্লেষকদের। পেঁয়াজের ঝাঁজ এখনও কমেনি, শীতের সবজিতে স্বস্তি, মাংসের বাজার স্থিতিশীল। সিলেট টেস্টে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, কিউইদের প্রয়োজন ২১৯ রান, টাইগাররা চায় ৩ উইকেট। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল।